সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৯তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বুড়ো ডাক্তার সাহেব খুব আগ্রহ করে বকুলকে অনেক কিছু বললেন। সকাল বিকাল হাঁটতে হবে, শারীরিক পরিশ্রম খুব প্রয়োজন, এতে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়ে, শরীর সুস্থ থাকে। সুষম খাদ্য খুব ইম্পর্ট্যান্ট, সেই সঙ্গে দরকার মানসিক প্রশান্তি। তিনি বকুলকে একটা চটি বই দিলেন, মা ও শিশু। বইটির মলাটে একটি শিশুর ছবি, যে মার দুধ খাচ্ছে। লজ্জায় লাল হয়ে বকুল বই হাতে নিল। ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, তোমার বয়স কত? ১৬। এত অল্প? আজকাল তো এ বয়সে মেয়েরা মা হচ্ছে না। তবে মা হবার জন্যে বয়সটা খারাপও না। তুমি কিন্তু খুকি প্রথম বাচ্চার পর খুব সাবধান হবে। শিশু দিয়ে দেশ ভর্তি করে ফেলার কোনো মানে হয় না। ১ মাস পরে আবার আসবে। বকুল মাথা কাত করল, লজ্জায় তার মুখে কথা ফুটছে না। ডাক্তার সাহেব বললেন, ১ মাস পর যখন আসবে তখন বাচ্চার হার্টবিট তোমাকে শুনিয়ে দেব। আর ১ মাস পর থেকেই হার্টবিট করতে শুরু করবে। নিজের বাচ্চার হার্টবিট শোনা একটা চমৎকার অভিজ্ঞতা। বকুল ফিসফিস করে বলল, কিভাবে শুনব? খুব সোজা, ওই দিন টের পাবে। মুনা ডাক্তার সাহেবের কথাবার্তায় বেশ অবাক হচ্ছে। কোনো ডাক্তার রুগীর সঙ্গে এত আগ্রহ নিয়ে কথা বলেন না। ইনি বলছেন, এমন না যে এর কাছে রুগী আসে না। অনেক দিন পর একজন রুগী পাওয়া গেছে। ডাক্তার সাহেবের চেম্বার রুগীতে ভর্তি। নম্বর লেখার স্লিপ হাতে নিয়ে সবাই অপেক্ষা করছে। বকুলের জন্যে এই বুড়ো ডাক্তার এতটা আগ্রহ কেন দেখালেন? চলে আসবার সময় দরজা পর্যন্ত এগিয়ে মৃদু গলায় বললেন, রিকশায় চলাফেরা করলে সাবধানে করবে, যেন ঝাঁকুনি না লাগে, কেমন? পৃথিবীতে অনেক রহস্য আছে। সেই সব রহস্যের একটা হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ যে কোনো একজন মানুষের জন্যে হৃদয় মমতায় উদ্বেলিত হতে পারে। মুনা ডাক্তারের ঘর থেকে বেরিয়ে বলল, চল বকুল, তোর বাচ্চার জন্যে কিছু একটা কেনা যাক। বকুল লজ্জিত গলায় বলল, কি কিনবে? চল নিউ মার্কেটে গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি তো ছাই জানিও না। লজ্জা লাগে যে আপা। লজ্জার কি আছে? তাছাড়া তোরই যে বাচ্চা তাও তো কেউ বুঝবে না। নিউ মার্কেট থেকে কিনবে না করেও অনেক কিছু কেনা হয়ে গেল। যাই দেখে তাই বকুলের পছন্দ হয়ে যায়। নিচু গলায় বলল, এটা কিনবো আপা, বেবি সোপ। এত দাম চাচ্ছে? থাক, লাক্স সাবান দিয়ে গোসল করলেই হবে, এত বাবুয়ানির দরকার নেই। বকুলের মুখের দিকে তাকিয়ে মুনাকে বাধ্য হয়ে বলতে হয়, কিনে নে। এই টাওয়েল কিনবো আপা, হাত দিয়ে দেখো কত নরম। পছন্দ হলে নে, পরে কিনলেও তো হবে। এত আগে ভাগে কিনে কি লাভ আপা? তাহলে পরে কিনবো। কিন্তু পরে যদি না পাওয়া যায়? ভালো জিনিস কিছুই থাকে না। তাহলে কিনে ফেলাই ভালো। গভীর সুখ ও গভীর আনন্দে বকুলের চোখ ঝলমল করে। তার দিকে তাকিয়ে মুনার বড় মায়া লাগে। পুটলা পুটলি সব বকুলের নিজের হাতে, মুনার কাছে দিতে রাজি না। মুনা বলল, তোর কষ্ট হচ্ছে, কিছু আমাকে দে। বকুল হাসি মুখে বলল, কষ্ট হচ্ছে না পা, তাছাড়া পরিশ্রম করা দরকার, ডাক্তার সাহেব তো তাই বললেন। কিছু খাবি? খিদে পেয়েছে? পেয়েছে। ঝাল কিছু খেতে ইচ্ছে করছে আপা। চল কিছু খাই। ঝাল খেলে বাচ্চার আবার ক্ষতি হবে না তো আপা? ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা দরকার ছিল। বাসায় ফেরার পথে একবার থেমে জিজ্ঞেস করবো আপা? তা করা যেতে পারে। কাঠের একটা দোলনা বানাতে দিতে হবে আপা। তুমি এরকম করে হাসছো কেন?
যা, আর হাসবো না। তোমার অনেক টাকা খরচ করিয়ে দিলাম। তা দিলি, কি আর করা। তুমি আবার মনে মনে আমার উপর রাগ করছো না তো? করছি। বকুল হাসল, চমৎকার হাসি। মুনার মনে হলো এত সুন্দর করে বকুল এর আগে কখনো হাসেনি। সকালবেলার রোদ এসে পড়েছে তার মুখে। গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি, সেই নীল রঙের আভা পড়েছে তার মুখে। চমৎকার ছবি। জহির বৃহস্পতিবার ভোরে এসে উপস্থিত। তার দিকে তাকিয়ে আঁতকে উঠতে হয়। মুখে খোঁচা খোঁচা দাড়ি। অনেকদিন চুল কাটা হয়নি বলেই মাথা ভর্তি ঝাঁকড়া চুল। এই গরমে গায়ে হলুদ রঙের ময়লা একটা কোট। বাসায় পা দিয়ে প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, বিরাট ভুল হয়ে গেল, নিতান্ত বেকুবের মতো কাজ করেছি, ছি ছি। বেকুবের মতো কাজ আর কিছুই না। সঙ্গে করে সে একটা মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। ট্রেনের সিটের নিচে রাখা ছিল। নামার সময় মাছ না নিয়েই নেমে এসেছে। মুনা বলল, এখন আর আফসোস করে কি হবে, মাছ গেছে গেছে। রুই মাছ ঢাকাতেও পাওয়া যায়। তোমার এই অবস্থা কেন? দেবদাসের মতো লাগছে। গায়ে অ্যালার্জির মতো হয়েছে আপা, ব্লেড ছোঁয়ালেই ফুলে ওঠে। এই জন্যে দাড়ি কাটা বন্ধ, মন মেজাজও খারাপ। কেন? পরপর 2টো মামলায় হেরেছি, তৃতীয় একটা শুরু হয়েছে, এটাতেও মনে হচ্ছে হারবো। ঢাকায় আসার মূল কারণ হচ্ছে বড় বড় উকিল ধরব। টেলিগ্রাম পাওনি? না তো আপা, কিসের টেলিগ্রাম? ঠিক আছে, পরে শুনবে, যাও মুখ ধোও। দয়া করে কাপড়গুলি বদলাও। এত ময়লা কাপড় তোমার আছে জানতাম না। জহির টেলিগ্রামের বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করল না। গোসল করে পরপর 2 কাপ চা খেয়ে চাদর গায়ে ঘুমিয়ে পড়ল। টানা ঘুম। মনে হচ্ছে দীর্ঘদিন সে আরাম করে ঘুমোতে পারছে না। মুনা অফিসে যাবার আগে বকুলকে বলে গেল, ঘুম ভাঙলেই সব গুছিয়ে বলবি। জহিরের মন টন খুব খারাপ, খবরদার ঝগড়া টগড়া করবি না। বকুল অবাক হয়ে বলল, শুধু শুধু ঝগড়া করব কেন? জহির রেগে কিছু বললেও চুপ করে থাকবি। ওইবার রেগে রেগে কথা বলবে কেন? রাগ করবার মতো আমি কি করলাম? তুই বড়ই বোকা বকুল, এরকম বোকা হলে তো মুশকিল। তোমার মতো চালাক হলে আপা মুশকিল। চালাক মেয়েরা বিয়ে টিয়ে কিছুই করতে পারে না, একা একা থাকে এবং মনে করে বিরাট একটা কাজ করা হলো। মুনা অবাক হয়ে তাকিয়ে রইল। কি অদ্ভুত কথা বকুলের, চোখ মুখ শক্ত করে কথা বলছে। আগের বকুলকে এখন আর চেনা যাচ্ছে না। মুনা কিছু বলল না, বাবুকে সঙ্গে নিয়ে চলে গেল। বাজার করে বাবুকে পাঠাবে। ঘরে প্রায় কিছুই নেই। আজও নিশ্চয়ই অফিস থেকে আসতে দেরি হবে। দুপুরবেলা জহির ঘুম থেকে উঠল, হাত মুখ ধুয়ে খেতে বসল। খেতে খেতেই বকুলের খবর শুনে সহজ গলায় বলল, ভালোই তো। আমি অবশ্যই আগেই সন্দেহ করেছিলাম। ডাক্তারকে দিয়ে কনফার্ম করিয়েছ তো? এখন খাওয়া দাওয়া ঠিকঠাক করবে, তোমার অ্যানেমিয়ার ভাব আছে। নতুন শিশু প্রসঙ্গে এখানেই তার আগ্রহের সমাপ্তি। যেন যা বলার বলা হয়ে গেছে, আর কিছু বলার নেই। নতুন একটা শিশু আসার ঘটনাটা যেন কোনো ঘটনাই না, জ্বর বা সর্দি হবার মতো একটা ব্যাপার। বকুল, বলো। তোমার এই অসুখটা সেরেছে? স্বপ্ন টপ্ন কি যেন দেখতে? সেরেছে। গুড। আমি ভেবেছিলাম এসে দেখব তোমাকে পাগলা গারদে ট্রান্সফার করা হয়েছে, কিছুক্ষণ পরপর হা হা হি হি করছো। বকুল কিছু বলল না, ডালের বাটি এগিয়ে দিল। জহির বলল, যন্ত্রণা যখন শুরু হয় চারদিক থেকে একসঙ্গে শুরু হয়। আটপাড়ার জলমহাল হাতছাড়া হবার উপক্রম হয়েছে। কেন? আরে কাগজপত্র কিছু নেই, সরকারি রেকর্ডে গন্ডগোল। আমি তো এইসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, মা দেখতো কি করে রেখেছে। এখন আমার মাথায় হাত। পথের ফকির হচ্ছি বুঝলে, স্ট্রিট বেগার। এমন অবস্থা হয়েছে শান্তিমতো ঘুমোতে পারি না। ঘুমোতে পারো না কেন?
মা সারাক্ষণ কাঁদে, দরজায় মাথা বাড়ি দেয়। এর মধ্যে ঘুমোবো কি করে বলো? একদিন আবার পুকুরে ডুবে মরতে গিয়েছিল, বিরাট কেলেঙ্কারি। এইসব কথা তো কিছু লেখনি। লেখার মতো কোনো কথা না তো। চা করো তো বকুল, ভাতটা শেষ করেই চা খেয়ে রওনা হব। কোথায় রওনা হবে? 3 জন দেওয়ানি উকিলের অ্যাড্রেস নিয়ে এসেছি, দেখি বেটাদের কাউকে রাজি করানো যায় কিনা। জহির চা পুরোটা শেষ করল না, 2 চুমুক দিয়ে বের হয়ে গেল। তার ভাবভঙ্গি পুরোপুরি স্বাভাবিক এরকম বলা যাবে না। কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে। বকুলের বড় মায়া লাগছে। সারাক্ষণ তার ইচ্ছা হচ্ছিল বলে, তুমি যেখানে যাও যাও, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকব। বলা হলো না, লজ্জা লাগতে লাগলো। জহির ফিরল রাত 11টার দিকে, বিধ্বস্ত চেহারা। বাঁ হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গেছে। হলুদ শার্ট রক্ত জমে কালচে হয়ে গেছে। জহির বিব্রত স্বরে বলল, রিকশা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে এই অবস্থা। বকুল গরম পানিতে হাত ধুয়ে দিল। ঘরে ডেটল ছিল না। বাবু 1 বোতল ডেটল, তুলা, গজ কিনে আনলো। জহির বলল, অ্যাক্সিডেন্ট হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, বুঝলে বকুল। ভাবলাম অযাত্রা, আসলে তা না। বেনি মাধব বাবুকে পেয়ে গেলাম। বেনি মাধবকে? খুব নামকরা লয়ার, দিনকে রাত করতে পারে, ঘাঘু লোক। কাগজপত্র দেখেই সব কিছু বুঝে ফেলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর বলল, দাগ নম্বরে গন্ডগোল আছে। তখনই বুঝলাম এ হচ্ছে আসল জিনিস, এর কাছে হ্যাঙ্কি প্যাঙ্কি চলবে না। বকুলের বড় মায়া লাগছে। জহিরের কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে গভীর জলে পড়েছে, উদ্ধারের আশা নেই। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে, ও তেমনি ধরেছে বেনি মাধবকে। রাতে ঠিকমতো খেতেও পারল না। 1 গাদা ভাত মাখিয়ে 2-1 নলা মুখে দিয়ে বলল, খেতে পারছি না বকুল। কেন খেতে পারছো না? বুঝতে পারছি না, খুব খিদে লেগেছিল, হঠাৎ খিদেটা মরে গেল। একটু দুধ দেই, দুধ গুড় মাখিয়ে খাও। দাও। দুধ দেয়া গেল না, ঘরে দুধ ছিল না। বকুলের কেমন জানি কান্না পেতে লাগলো। হা হা বেচারি, দুধ ভাত খাবার জন্যে হাত গুটিয়ে বসেছিল। বকুল ভেবে রেখেছিল রাত জেগে অনেক গল্প করে জহিরের মনটা সে ভালো করবে। গল্প ছাড়াও তো পুরুষদের অন্য সব দাবিও থাকে, সেই সব সে খুব আগ্রহ করেই মেটাবে। ঘুমোবার সময় ঘুমোবে জহিরকে জড়িয়ে ধরে। হা বেচারা, একা একা কত ঝামেলা সহ্য করছে, আর তাকে একা ঝামেলা সহ্য করতে দেবে না। এবার সে নিজেও সঙ্গে যাবে। জহির বলল, 1 কাপ আদা চা খাওয়াবে বকুল? শরীরটা কেমন ঝিম মেরে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। তুমি বিছানায় শুয়ে থাকো, আমি চা বানিয়ে আনছি। মাথা ধরার ট্যাবলেট থাকলে একটা নিয়ে এসো, মাথাটা কেমন ধরা ধরা মনে হচ্ছে। বকুল চা নিয়ে এসে দেখে জহির ঘুমোচ্ছে, ক্লান্ত শ্রান্ত মানুষের ঘুম। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। মাথাটা বালিশ থেকে খানিকটা সরে গেছে। বকুলের ঘুম এলো না। জহিরকে জড়িয়ে ধরে সে জেগে রইল। পুরানো কথা মনে পড়তে লাগলো। প্রথম যখন পরিচয় হয় জহিরের সঙ্গে, কথা বলতে কেমন ভয় ভয় লাগতো, আবার ভালোও লাগতো। জহিরের ফার্মাসির সামনে দিয়ে যাবার সময় সে হাঁটতো মাথা নিচু করে, যাতে জহির তাকে দেখতে না পায়। অথচ মনে মনে সারাক্ষণ চাইতো জহির তাকে দেখে ফেলুক। প্রায় সব দিনই জহির তাকে দেখত। যেদিন দেখত না সেদিন এমন কষ্ট হতো, চোখে পানি এসে যেত। আবার চোখে পানি আসার জন্যে নিজের উপর রাগ লাগতো। কি অদ্ভুত সময় গেছে। এই সময়টা আর ফিরে আসবে না। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়।
বকুল, কি কটা বাজে দেখো তো। জহির বিছানায় উঠে বসল, এদিক ওদিক তাকাচ্ছে, যেন বুঝতে পারছে না সে কোথায়। বকুল বাতি জ্বালালো, ঘড়ি দেখল। কটা বাজে? 1:30। চা এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ, তাই আর জাগাইনি। ঠান্ডা পানি খাওয়াও তো বকুল, গরম লাগছে খুব। জানালা খোলা যায় না? হ্যাঁ খোলা, দম বন্ধ লাগছে। বকুল পানি নিয়ে এসে দেখে জহির সিগারেট ধরিয়েছে। 2 চুমুক পানি খেয়ে সে গ্লাস নামিয়ে রাখল। করুণ গলায় বলল, শরীরটা কেমন যেন লাগছে। কেমন লাগছে? বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে তো সিগারেট টানছো কেন? জহির সিগারেট ফেলে দিল। বকুল লক্ষ্য করল জহির খুব ঘামছে। সে ক্ষীণ স্বরে বলল, তলপেটে কেমন জানি চিনচিনে ব্যথা হচ্ছে, বমি বমি লাগছে। আপাকে ডেকে আনবো? ওনাকে ডেকে এনে কি হবে, উনি কি করবেন? তুমি বরং চিনির শরবত করে দাও, তৃষ্ণা লাগছে। বকুল চিনির শরবত করে আনলো। 2 চুমুক দিয়ে শরবতের গ্লাস নামিয়ে জহির ক্লান্ত গলায় বলল, বোধহয় মারা যাচ্ছি। কি বলছো তুমি? মারা যাবে কেন? আপাকে ডাকো, শরীরটা বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে স্ট্রোক। আমাকে সোরওয়ার দিতে নিতে বলো, আমি নিজে ডাক্তার। মুনা বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বাকেরকে খুঁজে বের করতে হবে, জহিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এক একটা মিনিটও এখন মূল্যবান। বাকের ঘরে ছিল। স্যান্ডেল খুঁজে বের করার সময়ও সে নিল না। খালি পায়ে ছুটে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কি করার জন্য যাচ্ছে তাও সে জানে কিনা কে জানে। বাকের অসাধ্য সাধন করল। 40 মিনিটের মাথায় জহিরকে হাসপাতালে নিয়ে যেতে পারল। বড় রকমের একটা ঝাপটা সামলানো গেল। তবে জহিরের শরীরের বাঁ অংশ অচল হয়ে গেল। বকুল ক্রমাগত কাঁদছিল। জহির ক্ষীণ স্বরে বলল, কাঁদার কিছু নেই, ঠিক হয়ে যাব। আমি ডাক্তার, আমার কথা বিশ্বাস করো। বকুল কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে শুধু দেখছে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ পা নাড়াতে পারছে না। এটা কেমন করে হয়? মুনা বলল, এরকম বিশ্রী করে কাঁদছিস কেন? বকুল থমথমে গলায় বলল, সুন্দর করে কাঁদাটা কেমন আমি জানি না আপা, তাই বিশ্রী করে কাঁদি। তোমার ভালো না লাগলে তুমি অন্য ঘরে চলে যাও। জহিরের শরীর যত দ্রুত সারবে ভাবা গিয়েছিল, তত দ্রুত সারল না। মাসখানেক পর দেখা গেল ডান পা কিছু কিছু নাড়াতে পারে, বাঁ পায়ের আঙুল নাড়াতে পারে, এর বেশি কিছু না। এভাবে হাসপাতালে পড়ে থাকার কোনো মানে হয় না। জহির নেত্রকোনায় ফিরে গেল। সঙ্গে গেল বকুল এবং বাবু। মা হবার লক্ষণ বকুলের মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। বেশি পরিশ্রম করতে পারে না, হাঁপিয়ে ওঠে। কিন্তু তবু জহিরের সব কাজ নিজের হাতে করতে চায়। তার শাশুড়ির এই জিনিসটা কেন জানি ভালো লাগে না। একদিন তিনি বলেই ফেললেন, আলগা আদর কিন্তু ভালো না বৌমা। বকুল সঙ্গে সঙ্গে বলল, আলগা আদর কাকে বলে মা? তুমি যা করছো তার নাম আলগা আদর। এর নাম আলগা আদর কেন? 2 দিন আগের কথা ভুলে গেছো? 2 দিন আগে তো এক ঘরে ঘুমোতে পর্যন্ত পারতে না। এখন পারি, তাতে কোনো অসুবিধা? অসুবিধা কিছুই নাই। মুখের ধার একটু কমাও তো বউ, এত ধার ভালো না। বকুলের মুখের ধার কমে না, বরং বেড়েই চলে। বাবু অবাক হয়ে বোনকে দেখে, অবাক হয়ে ভাবে কত দ্রুত একজন মানুষ বদলায়, কত ভাবেই না বদলায়। বাবুকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। তার কিছুই ভালো লাগে না, ঢাকায় যেতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয়, তখন শুধু মরে যেতে ইচ্ছা করে। মরণের কথা ভাবতে তার বড় ভালো লাগে। জোবেদ আলী শুকনো মুখে অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মাথা অন্য দিনের চেয়েও নিচু করে রেখেছে।
মনে হচ্ছে পিঠের কাছে একটা কুঁজ বের হয়েছে। তার হাতে একটা আধ খাওয়া সিগারেট। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গেই সে থুতু ফেলছে। তার গায়ে হলুদ রঙের চাদর, পরনের পায়জামা ইস্ত্রি করা, তবে গায়ের চাদর বেশ ময়লা। জলিল মিয়া ব্যাপারটা লক্ষ্য করল, যদিও সে তার নিজের দোকান ছাড়া অন্য কিছুই লক্ষ্য করে না। চাদরের হলুদ রংটাই তার দৃষ্টি আকর্ষণ করল। মনে মনে বলল, দুপুরের এই গরমে গায়ে চাদর কেন? অসুখ বিসুখ নাকি? অসুখ বিসুখের কথা মনে হবার কারণ হচ্ছে তার নিজেরই আজ জ্বর, এবং তার গায়েও হলুদ খদ্দরের চাদর। দোকানে তার আসার কোনো ইচ্ছাই ছিল না, তবু এসেছে। ক্যাশে বসে ঝিমুচ্ছে। জলিল মিয়া লক্ষ্য করল, জোবেদ আলী দুবার তার দোকানের সামনে দিয়ে হেঁটে গেল। মাথা নিচু করেই আর চোখে তাকালো তার দিকে। লোকটা কি কাউকে খুঁজছে? কাকে খুঁজবে? খুঁজুক যাকে ইচ্ছা, তার কি? জলিল মিয়া মাথা ধরার 2টো ট্যাবলেট খেয়ে চোখ বন্ধ করে বসে রইল। কোনো কাস্টমার নেই। 3টার পর থেকে দোকান খা খা করে। এরকম হলে তো ব্যবসা তুলে ফেলতে হবে। জলিল মিয়া বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারল না। একজন এসেছে 10 টাকার ভাঙতি নিয়ে। কর্কশ গলায় বলা যেতে পারে ভাঙতি নাই, কিন্তু বলাটা ঠিক হবে না। এরা হচ্ছে কাস্টমার, এদের সঙ্গে ভদ্র বিনয়ী আচরণ করতে হবে। সে 2টা 5 টাকার নোট দিয়ে তেলতেলে ধরনের হাসি হাসল। আর ঠিক তখন দোকানে ঢুকল জোবেদ আলী। চিঁচি করে বলল, ভাই সাহেব, চা হবে? জলিল মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। জ্বর চেপে আসছে, কথা বলতে ইচ্ছে করছে না। শরীর ভালো থাকলে 2-1টা কথা টুকটাক বলা যেত, যেমন, এতদিন এই অঞ্চলে আছেন আর আজ প্রথম চা খাইতে আসলেন, ব্যাপার কি ভাই? গায়ে চাদর যে, অসুখ বিসুখ নাকি? এই দেখেন, আমারও একই অবস্থা, নির্ঘাত 103 জ্বর, তবু দোকানে আসতে হয়। উপায় কি বলেন ভাই? একটা বিশ্বাসী লোক নাই, সব চোর। জোবেদ আলী চায়ে 2টা চুমুক দিয়েই বসে আছে। সিগারেট ধরিয়ে খুক খুক করে কাশছে, কেমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছে। জলিল মিয়া নিঃসন্দেহ হলো এই লোক চা খেতে আসেনি, অন্য কোনো উদ্দেশ্য আছে। থাকুক উদ্দেশ্য, তা দিয়ে তার কোনো কাজ নেই। সে ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, তার বেশি কোনো কিছুতেই কাজ কি? জোবেদ আলী চায়ের দাম দিল চকচকে একটা 1 টাকার নোট দিয়ে। এতে জলিল মিয়ার মন খানিকটা ভালো হলো। কাস্টমাররা তাদের ছেঁড়া খোড়া পচা নোটগুলি তাকে দিয়ে পার পায়। জলিল মিয়া বলল, ভালো আছেন? জোবেদ আলী আগের মতোই চিঁচি স্বরে বলল, জি ভালো। আপনি বাকের সাহেব কোথায় আছে বলতে পারেন? জি না। কোথায় পাওয়া যাবে ওনাকে? জানি না। জোবেদ আলী খানিকক্ষণ ইতস্তত করে বলল, খুব দরকার ছিল, যদি বলতে পারেন উপকার হয়। ইদ্রিসের ওইখানে খোঁজ করেন, ফার্নিচারের দোকান দিছে যে ওই ইদ্রিস, দুপুরবেলায় ওই দোকানের দোতলায় ঘুমায়। জি আচ্ছা, আপনার এখানে আসবে না? জানি না, ইনার চলার তো কোনো ঠিক ঠিকানা নাই। খুব দরকার ছিল। শরীর ভালো থাকলে জলিল মিয়া বলতো, কি দরকার? শরীর ভালো নেই বলেই সে কিছু বলল না। তাছাড়া জোবেদ আলী মুখের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। অসুস্থ শরীরের কারণে ধোঁয়া সহ্য হচ্ছে না, নাড়ির ভেতর পাক দিয়ে উঠছে, কিছু বলাও যাচ্ছে না। এরা কাস্টমার, ব্যবসা টিকিয়ে রাখতে হলে এদের খাতির করে চলতে হয়। জোবেদ আলী বলল, আপনার সঙ্গে দেখা হলে একটা খবর দিতে পারবেন? কি খবর? জোবেদ আলী বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, থাক, কিছু বলতে হবে না। সে ইদ্রিসের ফার্নিচারের দোকানে গেল। ইদ্রিস একটা সোফা সেটে বার্নিশ ঘষছে। সে জোবেদ আলীকে অনেক কথাই বলল, যার সারমর্ম হচ্ছে, বাকের ভাই ঘুমোচ্ছে,
তাকে ডাকা যাবে না, ডাকলে খুবই রাগ করবে। খুব দরকার ছিল ভাই। 2 ঘন্টা পরে আসেন, মাত্র ঘুমাইছে। আমি না হয় বসি? ইচ্ছা হইলে বসেন। জোবেদ আলী 0.5 ঘন্টার মতো বসল। এর মধ্যে সে 5টা সিগারেট খেয়ে ফেলল। 6ষ্ঠ সিগারেট ধরাতে ধরাতে বলল, কাপ চা খেয়ে আসি, এর মধ্যে ঘুম ভাঙলে আমার কথা বলবেন। আমার নাম জোবেদ আলী, ওনার সঙ্গে বিশেষ প্রয়োজন। সন্ধ্যার আগে ঘুম ভাঙবে না, আপনার যেখানে ইচ্ছা যান। জোবেদ আলী চা খেতে গিয়ে আর ফিরল না। রাত 9টার দিকে আবার তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় বাকেরের খোঁজ করছে। তাকে আরও চিন্তিত ও বিষণ্ণ দেখাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও বাকেরের সে কোনো হদিশ পেল না।